কুইনোনলস। ফ্লুরোকুইনোনলস এর কারণ হচ্ছে এটা কুইনোনলস এর ফ্লোরিনেশন করার জন্য এটার নাম হচ্ছে ফ্লুরো, এটাকে বলা হয় ফ্লোরিনেটেড কুইনোনলস। আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে মেইনলি ফ্লুরোকুইনোনলস সম্পর্কেই আমরা পড়ব। এটা হচ্ছে কি যে কুইনোনলস এর যেটা নিউয়ার যেটা আমাদের হয় সেটাই আমরা এখানে আলোচনা করব, ফ্লুরোকুইনোনলস। তো ফ্লুরোকুইনোনলস জিনিস এটা হচ্ছে একটা হচ্ছে সিনথেটিক ফ্লোরিনেটেড অ্যানালগস অফ ন্যালিডেক্সিক অ্যাসিড। এটা কি ন্যালিডেক্সিক অ্যাসিড, যেটা আমরা বললাম যে কুইনোনলস এর ওল্ডার জেনারেশনকে বলা হচ্ছে অ্যাসিড, আর কুইনোনলস এর নিউয়ার জেনারেশনকে বলতে ফ্লুরোকুইনোনলস। তাহলে ন্যালিডেক্সিক অ্যাসিডের যে ফ্লোরিনেটেড অ্যানালগ সিনথেটিক ফর্মটাই হচ্ছে ফ্লুরোকুইনোনলস। আমি আবার বলি কুইনোনলসটা কি, এটা হচ্ছে সিনথেটিক ফ্লোরিনেটেড অ্যানালগস অফ ন্যালিডেক্সিক অ্যাসিড। এটা ফ্লুরোকুইনোনলস সাধারণত ব্যাকটেরিসাইডাল অ্যাকশন, এটা মে বি 60 টাইমস মোর অ্যাক্টিভ দেন ন্যালিডেক্সিক অ্যাসিড। ন্যালিডেক্সিক অ্যাসিডের থেকে মোর 60 টাইমস মোর দেন, সেই জন্য এটা বেশি এখন বর্তমানে ন্যালিডেক্সিক অ্যাসিডের ইউজটা খুবই কম, এই জন্য আমরা ফ্লুরোকুইনোনলসটাকে ইউজ করি। ইফেক্টিভ কোথায় কোথায় ইফেক্টিভ, মেইনলি এটা ইফেক্টিভ এগেইনস্ট গ্রাম নেগেটিভ ফর্ম অর্গানিজম অ্যাজ ওয়েল এজ গ্রাম পজিটিভ অর্গানিজম, যেমন পেনিসিলিন, তারপর অ্যামাইনোগ্লাইকোসাইড, সেফালোস্পোরিন রেজিস্ট্যান্স কলিফর্ম অর্গানিজম। তাহলে ইফেক্টিভ এগেইনস্ট মেইনলি আমরা সাধারণত কোথায় ইউজ করা বলা হয়, তাহলে আমরা বলবো যে গ্রাম নেগেটিভ অর্গানিজম। আবার গ্রাম পজিটিভ অর্গানিজম যেমন কিছু গ্রাম পজিটিভ অর্গানিজমের ক্ষেত্রেও ইউজ করা হয়, এবং যেখানে পেনিসিলিন, অ্যামাইনোগ্লাইকোসাইড এবং সেফালোস্পোরিন রেজিস্ট্যান্স পাওয়া যাবে সেই সমস্ত কলিফর্ম অর্গানিজম এগেইনস্টে আমরা ফ্লুরোকুইনোনলস ইউজ করে থাকি। widely used in urinary tract infection. এখন ফ্লুরোকুইনোনলসের আমরা ক্লাসিফিকেশনে আসবো। ফ্লুরোকুইনোনলসের ক্লাসিফিকেশনে ফার্স্ট জেনারেশনে আমরা পাবো কি নরফ্লোক্সাসিন, ফার্স্ট জেনারেশন নরফ্লোক্সাসিন। সেকেন্ড জেনারেশন কি সিপ্রোফ্লক্স, পারফ্লক্সাসিন, ইনোক্সাসিন, ওফ্লক্সাসিন, লোমেফ্লক্সাসিন। আবার বলি, ফার্স্ট জেনারেশন কি নরফ্লোক্সাসিন, সেকেন্ড জেনারেশন সিপ্রোফ্লক্সাসিন, পারফ্লক্সাসিন, ইনোক্সাসিন, ওফ্লক্সাসিন, লোমেফ্লক্সাসিন। ঠিক আছে। আর থার্ড জেনারেশন কি, থার্ড জেনারেশনের মধ্যে লেভোফ্লক্সাসিন। তোমরা অনেকে লেভোফ্লক্সাসিন ইউজ, এক সময় কাশি টাশি হলে লেভোফ্লক্সাসিন খেয়ে থাকো। আর ফোর্থ জেনারেশন হচ্ছে গ্যাটিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, ট্রোবাফ্লক্সাসিন, স্পারফ্লক্সাসিন। গ্যাটিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, ট্রোবাফ্লক্সাসিন, স্পারফ্লক্সাসিন। বর্তমানে গ্যাটিফ্লক্সাসিনের সাইড ইফেক্টের জন্য গ্যাটিফ্লক্সাসিন আর বেশি ইউজ করা। তাহলে আমি আবার ফ্লুরোকুইনোনলসকে জেনারেশন হিসেবে ইউজ করি। এক নাম্বার হচ্ছে ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশনে বলা হচ্ছে নরফ্লক্সাসিন, সেকেন্ড জেনারেশন হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, পারফ্লক্সাসিন, এনোক্সাসিন, ওফ্লক্সাসিন আর লোমেফ্লক্সাসিন। তারপর থার্ড জেনারেশনে হচ্ছে লেভোফ্লক্সাসিন, আর ফোর্থ জেনারেশন হচ্ছে গ্যাটিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, ট্রোবাফ্লক্সাসিন এন্ড স্পারফ্লক্সাসিন। এখন আমরা এই ফ্লুরোকুইনোনলসগুলো কিভাবে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন। প্রথমেই আমরা বলে ফেলছি যে এটা দে আর ব্যাকটেরিসাইডাল। এরা কি করে, এটা কিন্তু ব্যাকটেরিসাইডাল, নট ব্যাকটেরিওস্ট্যাটিক। এটা ব্যাকটেরিসাইডাল এন্ড ব্রড স্পেকট্রাম। দে এক্সিবিট কনসেন্ট্রেশন ক্লিং। তাদের এরা কি করে, কনসেন্ট্রেশন, যত বেশি কনসেন্ট্রেশন হবে, কনসেন্ট্রেশন ডিপেন্ড করে এরা ক্লিং পাওয়ার বেশি হবে। এই কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং এর আরেকটা আছে আমাদের, আরেকটা অ্যান্টিবায়োটিক, সেটার নাম হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড। তোমাদের অনেক সময় করা হয় যে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং কার কার আছে, তাহলে এটা আমরা দুটো উত্তর পাবো, একটা হচ্ছে ফ্লুরোকুইনোনলস আর একটা হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড। তাহলে এটা প্রথমে বলি যে দে আর ব্যাকটেরিসাইডাল এন্ড কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। এরা ডিএনএ সিনথেসিস ইনহিবিটর। এখন কিভাবে করে, প্রথমে হচ্ছে দে ব্লক ব্যাকটেরিয়াল ডিএনএ সিনথেসিস। কিভাবে করে,
bacterial topoisomerase 2 and isomerase 4. ব্যাকটেরিয়াল যে টপোআইসোমারেজ 2 এটার আরেকটা নাম হচ্ছে ডিএনএ জাইরেস এনজাইম। টপোআইসোমারেজ কে বলা হয় ডিএনএ জাইরেস এনজাইম। তাহলে দে ইনহিবিট ব্যাকটেরিয়াল টপোআইসোমারেজ 2 অর জাইরেস এন্ড টপোআইসোমারেজ 4 এই দুটো এনজাইমকে তারা ব্লক করে। যদি ইনহিবিশন অফ ডিএনএ জাইরেস এনজাইম the relaxation of positively supercoiled DNA ডিএনএ জাইরেস এনজাইমটা ইনহিবিশন হবে তখন কি করবে এরা যে ডিএনএ যখন সুপারকয়েলড হয় সেটাকে রিল্যাক্স করে দিবে and that is required for normal transcription and replication। আমরা জানি যে যখন ডিএনএ হতে হয় তখন কি লাগে ট্রান্সক্রিপশন এন্ড রেপ্লিকেশন একটা রিঅ্যাকশন হয়, এইটাকে হতে দিবে না, এজন্য তোমার ডিএনএ সিনথেসিস হয়। আরেকটা কি করে ইনহিবিশন অফ টপোআইসোমারেজ 4 টপোআইসোমারেজ 4 টাকে ইনহিবিশন করবে তখন কি করবে ইন্টারফেয়ার উইথ সেপারেশন অফ রেপ্লিকেটেড ক্রোমোজোমাল ডিএনএ ইনটু দা রিপিটেড ডটার সেল। এরা কি করে যে যখন টপোআইসোমারেজ 4 টাকে ইনহিবিট করবে তখন এরা ইন্টারফেয়ার করবে সেপারেশন অফ রেপ্লিকেটেড ক্রোমোজোমাল ডিএনএ, রেপ্লিকেটেড ক্রোমোজোমাল ডিএনএ এর সাথে এরা সেপারেশনটাকে ইনহিবিট করে দেবে, এজন্য তোমার সেল ডিভিশন হতে পারবে না। তাহলে দুইটা ইয়ে করে, একটা হচ্ছে টপোআইসোমারেজ 2 এনজাইমকে ইনহিবিট করে, আর তোমরা যদি অনেক সময় মেকানিজম অফ অ্যাকশন যদি এই দুটো বলো যে দে ইনহিবিট টপোআইসোমারেজ 2 এন্ড টপোআইসোমারেজ 4 এনজাইম, এইটা বললেই অনেকটা তোমাদের মেকানিজম অফ অ্যাকশনটা হয়ে যাবে। দাস বাই ইনহিবিট ডিএনএ সিনথেসিস। কিভাবে ডিএনএ সিনথেসিস করে ইনহিবিট করবে, একটা হচ্ছে ইনহিবিশন অফ ডিএনএ প্রিভেন্ট relaxation of positively supercoiled DNA that is required for normal transcription and replication। আর যখন ইনহিবিশন অফ টপোআইসোমারেজ 4 যখন ইনহিবিশন তখন ইন্টারফেয়ার করবে কি উইথ সেপারেশন অফ রেপ্লিকেটেড ক্রোমোজোমাল ডিএনএ টু দ্য রিপিটেড ডটার সেল ডিউরিং সেল ডিভিশন। এইভাবে মেইনলি ডিএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করে। তাহলে এরা হচ্ছে কি সিনথেসিস ইনহিবিটর। আমরা বলছিলাম নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর দুটো ক্যাটাগরি, একটা ডিএনএ সিনথেসিস ইনহিবিটর আর একটা আরএনএ সিনথেসিস ইনহিবিটর। সিনথেসিস ইনহিবিটরের মধ্যে আমরা বলছিলাম কুইনোরলস, তাই না? এই হচ্ছে ডিএনএ সিনথেসিস ইনহিবিটর। এখন অ্যান্টিমাইক্রোব্যাকটেরিয়াল স্পেকট্রাম আমরা একটু দেখবো যে অ্যান্টিমাইক্রোব্যাকটেরিয়াল স্পেকট্রাম কেমন। এরা হচ্ছে কি এক্সট্রিমলি অ্যাক্টিভ এগেইনস্ট অর্গানিজম। আমি প্রথমেই বলছি যে এক্সট্রিমলি অ্যাক্টিভ, এরা হচ্ছে গ্রাম নেগেটিভ অর্গানিজমের উপর কাজ করে। মোস্টলি হ্যাভ ইউজফুল অ্যাক্টিভিটি এগেইনস্ট সিউডোমোনাস অ্যারোজিনাসা। তোমাদের এইগুলো একটু নামগুলো মনে রাখতে হবে, এগুলো দিয়ে তোমাদের এই ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো এরা প্রিভেন্ট করে। তাহলে কি কি ব্যাকটেরিয়া ইনফেকশন প্রিভেন্ট করবে সেই জন্য তোমাদের ব্যাকটেরিয়া গুলোর নামগুলো মনে রাখতে হবে। মোস্ট হ্যাভ ইউজফুল অ্যাক্টিভিটি এগেইনস্ট সিউডোমোনাস অ্যারোজিনাসা, ক্লামাইডিয়া এন্ড মাইকোপ্লাজমা। তাহলে আমরা কি কি অ্যান্টিব্যাকটেরিয়াল স্পেকট্রাম কভার করে এরা কভার করে হচ্ছে গিয়ে গ্রাম নেগেটিভ অর্গানিজম যেমন হচ্ছে সিউডোমোনাস অ্যারোজিনাসা, লেজিওনেলা, ক্লামাইডিয়া এন্ড মাইকোপ্লাজমা। ইভেন অ্যাক্টিভ এগেইনস্ট মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আমরা জানি যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে সিপ্রোফ্লক্সাসিন সেকেন্ড লাইন, লিভোফ্লক্সাসিন সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে চয়েস করা হয়। তারপর অ্যাক্টিভলি এগেইনস্ট গ্রাম পজিটিভ অর্গানিজম, লেস অ্যাক্টিভিটি এগেইনস্ট অর্গানিজম। এদের গ্রাম পজিটিভ অর্গানিজমের উপর অ্যাক্টিভিটি কম, কিন্তু আমি আগেই বলছি যে পেনিসিলিন, তারপর সেফালোস্পোরিন এন্ড হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স যে সমস্ত গ্রাম পজিটিভ অর্গানিজম আছে সেখানে আমরা এই ফ্লোরোকুইনোলস ইউজ করতে পারি। আর ইফেক্টিভ এগেইনস্ট অ্যানারোব, এটা খেয়াল করতে হবে যে এরা গ্রাম নেগেটিভের উপর কাজ, কোনো অ্যানারোবসের উপর কাজ করে না, কিন্তু এক্সেপ্ট মক্সিফ্লক্সাসিন কিন্তু অ্যানারোবসের উপরও কাজ করতে পারে। মক্সিফ্লক্সাসিন এরা হচ্ছে কি অ্যানারোবের উপরও কাজ করতে পারে। তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল স্পেকট্রামটি কি, এটা হচ্ছে মোস্টলি অ্যাক্টিভ গ্রাম নেগেটিভ অর্গানিজম। আর অর্গানিজম যেমন হচ্ছে সিউডোমোনাস অ্যারোজিনাসা, তারপর লিজিওনেলা,
ক্লামাইডিয়া এন্ড মাইকোপ্লাজমা। আর এগেইনস্ট গ্রাম পজিটিভ, লেস অ্যাক্টিভিটি এগেইনস্ট এদের গ্রাম পজিটিভ অর্গানিজম। কিন্তু পেনিসিলিন, সেফালোস্পিরিন, অ্যামাইনোগ্লাইকোসাইড রেজিস্ট্যান্স যে সমস্ত গ্রাম পজিটিভ অর্গানিজম আছে সেগুলোর এগেইনস্টে এরা কিছু কিছু কাজ করতে পারে। এগেইনস্ট গ্রাম অ্যানোরোবস এর উপর এরা কোনো কাজ করে না এক্সেপ্ট মক্সিফ্লক্সাসিন। এইখানে তোমাদেরকে একটা জিজ্ঞাসা করতে পারে, অনেক সময় স্যার ভাইবাতে জিজ্ঞাসা করে যে তোমাদের এরা তো অ্যানোরোবস এর উপর কাজ করে না, কিন্তু এক্সেপশন আছে একটা। কি এক্সেপশন? সেটা হচ্ছে গিয়ে মক্সিফ্লক্সাসিন। এরা মক্সিফ্লক্সাসিন কিন্তু অ্যানোরোবস এর উপরও কাজ করতে পারে। তাহলে আমরা কি করলাম, একটা হচ্ছে ফ্লুরোকিনেসিসের ক্লাসিফিকেশন করলাম, ফ্লুরোকিনেসিসের মেকানিজম অফ অ্যাকশন করলাম, এন্ড অ্যান্টিব্যাকটেরিয়াল স্পেকট্রাম। এন্ড ফ্লুরোকিনেসিস মেইনলি কোথায় আমরা ফ্লুরোকিনেসিসের ফার্মাকোকাইনেটিক্স আমরা একটু জানবো। ফার্মাকোকাইনেটিক্স কি? ফার্মাকোকাইনেটিক্স বললে আমরা কি কি বলি? অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে গিয়ে মেটাবলিজম এন্ড এক্সক্রিশন। তার আগে আমরা একটু জানতে হবে যে ফ্লুরোকুইনোলাস আমরা কি রূপসে আমরা ইউজ করি বা ডোজেস ফর্মটা কি। আমরা জানি যে ফ্লুরোকুইনোলাস আমরা ট্যাবলেট ফর্ম হিসেবে ইউজ করা হয়, তারপরে হচ্ছে গিয়ে ভি এবং আইভি হিসেবে ইউজ করা হয় মেইনলি। এখন এটা হচ্ছে রুট স্টাইলে হচ্ছে কি ওরাল হতে পারে, আর হচ্ছে গিয়ে আইভি প্যারেন্টাল। এখন কি বলে এদের হচ্ছে ফার্মাকোকাইনেটিক্সটা কি? ফার্মাকোকাইনেটিক্সটা আমরা জানি যে এটা অ্যাবজর্পশনটা কি রকম অ্যাবজর্পশন, এটা হচ্ছে ওয়েল অ্যাবজর্ব ফ্রম গাট, বাট ফুড, অ্যান্টাসিড এন্ড ফেরাস সালফেট ইন্টারফেয়ার ইটস অ্যাবজর্পশন। কি কি? ফুড, তারপর হচ্ছে অ্যান্টাসিড এন্ড ফেরাস সালফেট এর ইন্টারফেয়ার অ্যাবজর্পশন। সে যেহেতু ফুড ইন্টারফেয়ার করে সেজন্য আমরা এই ফ্লুরোকুইনোলাস দেওয়ার আগে আমরা খাবার 2 ঘন্টা আগে আমরা ফ্লুরোকুইনোলাসটা আমরা দিতে হবে, যে যাতে অ্যাবজর্পশনটা হ্যাম্পার্ড না হয়। ঠিক আছে? তাহলে অ্যাবজর্পশন হচ্ছে ওয়াট and food, antacid and ferrous sulfate its absorption, and it's the খাওয়ার 2 ঘন্টা থেকে 4 ঘন্টা আগেই আমাদেরকে এটা অবশ্যই দিতে হবে। এমটি স্টোমাকে বেশি অ্যাবজর্পশনটা ভালো হয়। এখন ডিস্ট্রিবিউশন কি? ডিস্ট্রিবিউশনটা টিস্যুতে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন টিস্যু কনসেন্ট্রেশন টুয়াইস দেন দ্যাট ইন সিরাম। টিস্যুতে যখন কনসেন্ট্রেশন হবে এটা টুয়াইস সিরামের থেকে টুয়াইসলি কনসেন্ট্রেটেড হয়ে যাবে। গুড ইন্টারপেনিট্রেশন, কনসেন্ট্রেটেড ইন ফ্যাগোসাইট, ফ্যাগোসাইটেও এটা কনসেন্ট্রেটেড। ডিস্ট্রিবিউশনটা কি? ওয়াইড ইন টিস্যু and tissue concentration twice than that of মেটাবলিজম। কোথায় মেটাবলিজম মেইনলি হয়? লিভারে মেটাবলিজম হয়। তোমরা এটা জানো যে এটা কি কি ড্রাগ? এনজাইম ইনডিউসার না এনজাইম ইনহিবিটর? তোমাদের মনে আছে এটা? হ্যালো হ্যালো, না ম্যাডাম, তোমাদের মনে আছে এটা এনজাইম ইনডিউসার না এনজাইম ইনহিবিটর? মাইক্রোজোমাল এনজাইম ইনডিউসার না মাইক্রোজোমাল এনজাইম ইনহিবিটর ড্রাগ? তোমরা এটা পড়ছো না? মাইক্রোজোমাল এনজাইম, এটা এনজাইম ইনহিবিটর ড্রাগ, মাইক্রোজোমাল এনজাইম ইনহিবিটর ড্রাগ। এটা মেটাবলিজম হচ্ছে মেইনলি হচ্ছে লিভারে। এটা মনে রাখবা, পাশে লিখে রাখো যে তোমাদের এটা হচ্ছে মাইক্রোজোমাল এনজাইম ইনহিবিটর ড্রাগ, পরে এটা তোমাদের কাজে লাগবে। এখন এক্সক্রিশন কি? এক্সক্রিশন মেইনলি রেনাল এবং বিলিয়ারি এক্সক্রিশন, রেনাল এন্ড বিলিয়ারি এক্সক্রিশন হয়। তাহলে আমরা কি করলাম? ফার্মাকোকাইনেটিক্স অ্যাবজর্পশন করলাম। অ্যাবজর্পশন হচ্ছে কি ওয়েল ফ্রম গাট, ফুড, তারপর অ্যান্টাসিড এন্ড ফেরাস সালফেট ইন্টারফেয়ার ইটস অ্যাবজর্পশন। পরে ডিস্ট্রিবিউশন ওয়াইডলি ইন টিস্যু, মেটাবলিজম হচ্ছে লিভারে, আর রেনাল এন্ড এক্সক্রিশন হচ্ছে রেনাল এন্ড বিলিয়ারি এক্সক্রিশন। এখন আমরা করব হচ্ছে ইন্ডিকেশন। ইন্ডিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানকার ইন্ডিকেশন হচ্ছে তোমাদের সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিনের ইন্ডিকেশন সবসময় রিটেনও আসে, এবার গতবারও আসছিল, তারপরে ভাইভাতেও জিজ্ঞাসা হয়। তো ফ্লুরোকুইনোলাসের মধ্যে সিপ্রোফ্লক্সাসিনের ইন্ডিকেশনটাই তোমাদেরকে, এই জন্য আমি সিপ্রোফ্লক্সাসিন আলাদা করে করতেছি। ইন্ডিকেশনটা হচ্ছে গিয়ে 1 নম্বর
যদি বলতে হয় তাহলে বলবা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। 2 নাম্বার হচ্ছে এন্টারিক ফিভার, 2 নাম্বার হচ্ছে এন্টারিক ফিভার। 3 নাম্বার হচ্ছে অ্যাকিউট ব্যাসিলারি ডিসেন্ট্রি, অ্যাকিউট ব্যাসিলারি ডিসেন্ট্রি। 4 নাম্বার হচ্ছে বোন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, বোন অ্যান্ড টিস্যু ইনফেকশন। 5 নাম্বার হচ্ছে গনোকক্কাল। 6 নাম্বার হচ্ছে প্রোস্টাটাইটিস। আর 7 নাম্বার ট্র্যাক রেজিস্ট্যান্ট ইন্ট্রাঅ্যাবডোমিনাল এন্ড রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, যেমন হচ্ছে কি আমরা টিউবারকুলোসিসেও আমরা দিয়ে থাকি সেকেন্ড লাইন ট্র্যাক হিসেবে। তাহলে মেইনলি আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, তারপরে 2 নাম্বার হচ্ছে এন্টারিক ফিভার, 3 নাম্বার সিজোলোসিস অর অ্যাকিউট ব্যাসিলারি, 4 নাম্বার বোন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, 5 নাম্বার গনোকক্কাল ইনফেকশন, 6 নাম্বার প্রোস্টাটাইটিস, 7 নাম্বার মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স ইন্ট্রাঅ্যাবডোমিনাল এন্ড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এগুলাতে আমরা কি করি ফ্লুরোকুইনোলাস ইউজ করে থাকি। ফ্লুরোকুইনোলাস বলা যেতে পারে কিন্তু তোমাদের মেইনলি সিপ্রোফ্লক্সাসিনে ধরা হয়। এখন আমরা আসি হচ্ছে কি ম্যাম ইন্ডিকেশন একটু একবার বলতেন আবার। ইন্ডিকেশন হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এক নাম্বার যদি বলতে হয় তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। 2 নাম্বার হচ্ছে এন্টারিক ফিভার, 3 নাম্বার হচ্ছে অ্যাকিউট ব্যাসিলারি ডিসেন্ট্রি, 4 নাম্বার হচ্ছে বোন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, 5 নাম্বার হচ্ছে গনোকক্কাল ইনফেকশন, 6 নাম্বার হচ্ছে প্রোস্টাটাইটিস, আর 7 নাম্বার হচ্ছে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ইন্ট্রাঅ্যাবডোমিনাল ট্র্যাক্ট ইনফেকশন। শুধু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনও বলা যায়, কিন্তু আমরা যদি মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট বলি সেক্ষেত্রে এটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ঠিক আছে, এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেটা হচ্ছে ফ্লুরোকুইনোলাসে অ্যাডভার্স ইফেক্টটা খুব ইম্পর্টেন্ট। এখানে অ্যাডভার্স ইফেক্টে প্রথমেই আসি হচ্ছে জিআইটি আপসেট। আমরা যেমন বলি, যেমন মেট্রোনিডাজলের ক্ষেত্রেও হচ্ছে জিআইটি আপসেট, এখানেও যেন জিআইটি আপসেট না পড়লেই হবে না। তো জিআইটি আপসেটের মধ্যে হচ্ছে নশিয়া, ভমিটিং, ডায়রিয়া। আমরা জানি যে জিআইটি আপসেট কি কি হতে পারে, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া। 1 নাম্বার অ্যাডভার্স ইফেক্ট কি জিআইটি আপসেট হতে পারে। 2 নাম্বার কি হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, কেমন র্যাশ হতে পারে, আর্থালজিয়া হতে পারে, তারপর হচ্ছে ফটোসেনসিটিভিটি হতে পারে, এন্ড হচ্ছে কি স্টিফেন জনসন সিনড্রোম হতে পারে। স্টিফেন জনসন সিনড্রোম এটা হচ্ছে টাইপ 3 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন। টাইপ 3 হাইপারসেনসিটিভিটি, তাহলে কি কি হতে পারে হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, কি কি হতে পারে? একটা হচ্ছে আর্থালজিয়া হতে পারে, তারপর হচ্ছে ফটোসেনসিটিভিটি হতে পারে, এবং স্টিফেন জনসন সিনড্রোম। এই স্টিফেন জনসন সিনড্রোম তোমাদেরকে অনেক যেমন অ্যানাফাইলাক্সিস দেওয়া হয় যে কি ধরনের এটা রিঅ্যাকশন, অ্যানাফাইলাক্সিস যেমন টাইপ 1 হাইপারসেনসিটিভিটি, স্টিফেন জনসনটা হচ্ছে টাইপ 3 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন। এখন স্টিফেন জনসন সিনড্রোম অনেক সময় ধরে যে স্টিফেন জনসন সিনড্রোম ড্রাগ দিয়ে হতে পারে। তোমরা এর আগে পড়ছো সালফোনামাইড অথবা কোট্রাইমক্সিজাল দিয়েও হতে পারে, সালফোনামাইড এবং কোট্রাইমক্সিজাল দিয়ে হতে পারে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার আমরা বলছি জিআইটি আপসেট, 2 নাম্বার বললাম হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, আর 3 নাম্বার হচ্ছে গিয়ে সিএনএস ডিস্টারবেন্স। সিএনএস ডিস্টারবেন্স কি কি হতে পারে? একটা হচ্ছে ডিজিনেস হতে পারে, হেডেক হতে পারে, কনফিউশন হতে পারে, ট্রেমর হতে পারে, আর হচ্ছে গিয়ে কনভালশন পারে ইন কেস অফ ইপিলিপসি আর যারা এনএসএডি। তাহলে কি কি হতে পারে? ডিজিনেস হতে পারে, কনফিউশন, ট্রেমর, ডিজিনেস, হেডেক, কনফিউশন, ট্রেমর, এন্ড ইভেন কনভালশন হতে পারে ইন কেস অফ এপিলেপসি অর এনএসএডি ইনডিউসড পেশেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, তারপর 4 নাম্বার আমরা যেটা বলবো সেটা হচ্ছে মেইন অ্যাডভার্স ইফেক্ট। এটা যদি না বলো তোমাদের এটা অ্যাডভার্স ইফেক্ট তোমাদের কোনো নাম্বারে
হচ্ছে রিভার্সিবল আর্থ্রোপ্যাথি। রিভার্সিবল এটা চিলড্রেন এন্ড গ্রোয়িং অ্যাডোলেসেন্টস এর ক্ষেত্রে এটা হয়, রিভার্সিবল আর্থ্রোপ্যাথি, চিলড্রেন এন্ড গ্রোয়িং অ্যাডোলেসেন্টস। আর ইন কেস অফ অ্যাডাল্টের ক্ষেত্রে হয় টেন্ডন রাপচার। টেন্ডন রাপচার, টেন্ডন মেন কোন টেন্ডন, সেটা হচ্ছে টেন্ডন। এই জন্য আমরা যখন অ্যাথলেটদের ক্ষেত্রে অথবা ফ্লোরোকুইনোলাস অ্যাডভাইস করব, সেটা খুব তাদেরকে অ্যাডভাইস দিতে হবে, ঠিক আছে? পর্যন্ত হয়ে যেতে পারে। আর prolongation of QT interval in case of স্পারফ্লক্সাসিন তাদের ক্ষেত্রে QT interval prolongation হতে পারে। স্পারফ্লক্সাসিন ক্ষেত্রে prolongation of QT interval। আর গ্লুকোজ ইনটলারেন্স হচ্ছে ইন কেস অফ গ্যাটিফ্লক্সাসিন এর ক্ষেত্রে গ্লুকোজ ইনটলারেন্স দেখা দিতে পারে। তাহলে আমরা কি কি অ্যাডভার্স ইফেক্ট বললাম? এক নাম্বার অ্যাডভার্স ইফেক্ট বললাম জিআইটি আপসেট কি কি ম্যানিফেস্টেশন হতে পারে? নশিয়া, ভমিটিং, ডায়রিয়া। আর হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হতে পারে। এই হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন কি কি হতে পারে? র্যাশ হতে পারে, আর্থালজিয়া হতে পারে, সেন্সিটিভিটি হতে পারে, এন্ড আরেকটা হচ্ছে গিয়ে স্টিফেন জনসন সিনড্রোম, যেটা হচ্ছে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। হ্যাঁ, 3 নাম্বার বললাম সিএনএস ডিস্টারবেন্সের মধ্যে কি কি হতে পারে? ডিজনেস হতে পারে, হেডেক হতে পারে, কনফিউশন হতে পারে, ট্রেমর হতে পারে, এন্ড কনভালশনস অফ এপিলেপসি অর এডিসিডি ইনডিউসড পেশেন্ট। বললাম রিভার্সিবল আর্থ্রোপ্যাথি। রিভার্সিবল কেন বললাম? যদি আমরা ড্রাগটা উইথড্র করি সেক্ষেত্রে আর্থ্রোপ্যাথিটা রিভার্স হয়ে যেতে পারে, এর জন্য হচ্ছে রিভার্স। এটা কাদের ক্ষেত্রে হয়? চিলড্রেন এন্ড গ্রোয়িং অ্যাডোলেসেন্ট। আমরা চিলড্রেন বিলো 18 ইয়ার্স এজ আমরা হচ্ছে গিয়ে সিপ্রোফ্লক্সাসিন ইউজ করা যায় না, কিংবা কন্ট্রোল ফর চিলড্রেন বিলো 18 ইয়ার্স অফ এজ। অফ অ্যাডাল্ট অর অ্যাথলেট এদের ক্ষেত্রে হচ্ছে টেন্ডন রাপচার পর্যন্ত পারে। যে কি টেন্ডন? অ্যাকিলিস টেন্ডনের রাপচার হতে পারে। অনেক সময় স্পারফ্লক্সাসিন যদি ইউজ করা হয় সেক্ষেত্রে স্পারফ্লক্সাসিন হিসাবে কি হয়? prolongation of QT interval। আর গ্যাটিফ্লক্সাসিন যদি ইউজ করা হয় সেক্ষেত্রে গ্লুকোজ ইনটলারেন্স হতে পারে। গ্লুকোজ ইনটলারেন্স ইন কেস অফ গ্লুকোজ ইনটলারেন্স সেটা হাইপোগ্লাইসেমিয়া অথবা হাইপারগ্লাইসেমিয়া হতে পারে, ঠিক আছে? আর ইন কেস অফ গ্লুকোজ 6-ফসফেটহাইড্রোজেনেস ডেফিসিয়েন্স পেশেন্ট এদের ক্ষেত্রে অনেক সময় হিমোলাইসিস পর্যন্ত হতে পারে। গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্ট ক্ষেত্রে হিমোলাইসিস হতে পারে। তাহলে আমি অ্যাডভার্স ইফেক্টটা আবার একটু বলি। এটা যে হতে পারে হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভার্স বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। জিআইটি আপসেট, হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, সিএনএস ডিস্টারবেন্স, reversible arthropathy, tender prolongation of QT interval in case of sparfloxacin. Glucose intolerance may be manifested by hypoglycemia or hyperglycemia in case of gatifloxacin. আর গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্ট পেশেন্টের ক্ষেত্রে হিমোলাইসিস পর্যন্ত হতে পারে, ঠিক আছে? অ্যাডভার্স ইফেক্ট, এটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। এখন আমরা আসি কন্ট্রাইন্ডিকেশন। আমরা তাহলে কাদের ক্ষেত্রে দিব না? এক নম্বরে দিব না হচ্ছে প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যে ফ্লোরোকুইনোলাস, এক নম্বর কন্ট্রাইন্ডিকেশন। তাহলে ফ্লোরোকুইনোলাসের কন্ট্রাইন্ডিকেশন আমরা এক নম্বরে বলবো প্রেগনেন্সি। 2 নম্বর হচ্ছে চিলড্রেন বিলো 18 ইয়ার্স অফ এজ। কেন দিব না সেটা তো আমরা বললাম যে এদের ক্ষেত্রে রিভার্সিবল আর্থ্রোপ্যাথি হতে পারে। 3 নম্বর হচ্ছে নন হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, যাদের কারো রিঅ্যাকশন যাদের আগে থেকে আমাদের জানা আছে সেক্ষেত্রে আমরা সিপ্রোফ্লক্সাসিন দিব না। স্টিফেন জনসন সিনড্রোম মতো চান্স পসিবিলিটি থাকে। তারপর গ্লুকোজ ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্ট পেশেন্টের ক্ষেত্রে আমরা দিব না। কেন দিব না? এখানে হিমোলাইসিস হতে পারে। আর একটা দিব না হচ্ছে কার্ডিয়াক কন্ডাকশন ডিফেক্ট পেশেন্টের ক্ষেত্রেও দিব না। যাদের অ্যারিথমিয়া থাকে, হ্যাঁ, যাদের
তাহলে এদের কিউটি ইন্টারভেলটা প্রলং হয়ে যেতে পারে, বা যাদের হচ্ছে কি পটাশিয়াম হাইপারক্যালেমিয়া পেশেন্ট, এদের ক্ষেত্রেও আমরা হচ্ছে ইন্টারভেল প্রলং হওয়ার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে আমরা ফ্লুরোকুইনোনেসটা অ্যাভয়েড করবো। এদের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। কন্ট্রাইন্ডিকেশনে আমরা কি কি বলতে পারি? এক নম্বরে প্রথমেই কিন্তু আমরা কন্ট্রাইন্ডিকেশনে আমরা প্রেগনেন্সিতে দিব না, চিলড্রেনে দিব না, hypersensitivity reaction and glucose 6 phosphate dehydrogenase পেশেন্টের, আরেকটা হচ্ছে কার্ডিয়াক কন্ডাকশন ডিফেক্ট যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে আমরা সিপ্রোফ্লক্সাস ফ্লুরোকুইনোনসটা অ্যাভয়েড করব। ঠিক আছে, বুঝা গেল তোমাদের কন্ট্রাইন্ডিকেশন? হ্যালো হ্যালো, আচ্ছা তাহলে কি আমরা কেন দিব না সেটা আমি কিন্তু বলে দিছি এক্সপ্লেনেশন সহ। এখন আমাদের আসি হচ্ছে গিয়ে ড্রাগ, কিছু কিছু ক্ষেত্রে ড্রাগ ইন্টারেকশনের ফ্লুরোকুইনোনেসের সাথে ড্রাগ ইন্টারেকশন কোন কোন ড্রাগের হতে পারে। আমরা প্রথমে বলছি যে ফুড, ফেরাস সালফেট, অ্যান্টাসিড, এরা কি করে? অ্যাবজর্পশনটাকে কি করে? ডিলে করে, তাই না? তাহলে আমরা যদি ফেরাস সালফেটের সাথে অ্যান্টাসিড ইউজ করি তাহলে কি হবে? কুইনোনলসের অ্যাবজর্পশনটাকে ইম্পেয়ারমেন্ট করবে। আর এটা একটা ড্রাগ ইন্টারেকশন হতে পারে। আরেকটা আমরা কুইনোনলসের সাথে যদি আমরা থিওফাইলিন অথবা সালফোনাইলুরিয়া অথবা ওয়ারফেরিন জাতীয় ড্রাগ দিই তাহলে কি হতে পারে? কুইনোনলসটা কি আমি কি বললাম, এরা এনজাইম ইনহিবিটর। ইনহিবিটর হলে কি হবে? থিওফাইলিন, সালফোনাইলুরিয়া আর ওয়ারফেরিন ড্রাগ আমরা যদি দিই তাহলে কি হবে? মেটাবলিজমটা কি হবে? স্লো হয়ে যাবে। যদি না স্লো হয় তাহলে কি হবে? থিওফাইলিন অ্যাকুমুলেশন হবে। থিওফাইলিন যদি অ্যাকুমুলেশন হয় তাহলে এদের চান্স অফ টক্সিসিটি, থিওফাইলিন একটা বডিতে যদি অ্যাকুমুলেটেড হয় তাহলে এরা কি করে? কার্ডিয়াক অ্যারিথমিয়া করে, টক্সিসিটি তখন বেড়ে যাবে। তাহলে কুইনোনলসের সাথে আমরা যদি থিওফাইলিন, সালফোনাইলুরিয়া এবং ওয়ারফেরিন জাতীয় ড্রাগ দিই, যেহেতু এটা একটা পোটেন্ট এনজাইম ইনহিবিটর, তাহলে চান্স অফ টক্সিসিটি অফ দিস ড্রাগ থিওফাইলিন, সালফোনাইলুরিয়া এন্ড ওয়ারফেরিন মে বি অকার। এছাড়া আমরা যদি কুইনোনলে, এটা তোমাদের অনেক সময় ইয়াতে আসে, অস্পিতে আসে, কুইনোনে থিওফাইলিন দেখা যাচ্ছে যে হোয়াট মে হ্যাপেন when these two used concurrently, যদি দুটো ড্রাগ একই সাথে ইউজ করা হয় তাহলে কি হতে পারে? তো তোমাদের একটা অস্পিতে একটা কোশ্চেন আছে কুইনোনলের সাথে থিওফাইলিন। এছাড়া কুইনোনলসের সাথে আমরা যদি ম্যাগনেসিয়াম অথবা অ্যালুমিনিয়াম কন্টেনিং অ্যান্টাসিড দিই তাহলে আমরা কি বলছি যে এটা হবে কুইনোনলসের অ্যাবজর্পশনে যাবে। কেন? এটা হচ্ছে গিয়ে চিলেট ফর্মেশন, চিলেট কমপ্লেক্স তৈরি করে, প্রবাবলি ডিউ টু ফর্মেশন অফ চিলেট কমপ্লেক্স, মানে কুইনোনলস একটা চিলেটিং কমপ্লেক্স তৈরি করে। এই কারণে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এরা কি করে? এর অ্যাবজর্পশনটাকে কমায় দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ড্রাগ ইন্টারেকশন। তোমাদের ড্রাগ ইন্টারেকশন বলার কারণ হচ্ছে গিয়ে মেইনলি তোমাদের কুইনোনলসের সাথে সালফোনাইলুরিয়া এবং ওয়ারফেরিন, এই তিনটা যেহেতু এটা পোটেন্ট এনজাইম ইনহিবিটর, এরা হচ্ছে টক্সিসিটি তৈরি করে, সেই জন্য তোমরা থিওফাইলিনের টক্সিসিটি অকার হয় এটা তোমাদেরকে জানতে হবে। এখন আমরা একটু জানবো যে ন্যালিডেক্সিক অ্যাসিড। ন্যালিডেক্সিক অ্যাসিডটা কি? আমরা বললাম যে কুইনোনলসের ওল্ডার জেনারেশন, এটা ইউজ খুব একটা হয় না, কিন্তু গ্রাম ইউটিআই অ্যাক্টিভ ড্রাগ খুবই ন্যালিডেক্সিক অ্যাসিড। এখন পর্যন্ত ইউটিআই তে প্রাইম অফ ন্যালিডেক্সিক অ্যাসিড এটা কি করে? ইউরিনারি অর্গানিজমের উপর কাজ করে, ইউরিনারি গ্রাম নেগেটিভ উপর কাজ করে এবং গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, বাট নট সিডোমোনাস অ্যারোজিনেসা। সিডোমোনাস অ্যারোজিনেসার কাজ করে না। মে কজ হিমোলাইসিস ইন গ্লুকোজ ফসফেট ডেফিসিয়েন্ট পেশেন্ট। ন্যালিডেক্সিক অ্যাসিড সম্পর্কে শুধু তোমাদের এটাই জানতে হবে, এটা গ্রাম নেগেটিভ ব্যাসিলাইয়ের উপর কাজ করে, কিন্তু সিডোমোনাস অ্যারোজিনেসাও কিন্তু ইউটিআই তৈরি করে, কিন্তু এর উপর কাজ করে না। এটা সাধারণত ইউজ করা হয় ইউটিআই তে ইউজ করা হয়। এখন আমরা একটু জানবো হচ্ছে গিয়ে রেসপিরেটরি কুইনোনলস।
রেসপিরেটরি কুইনোলস, এটা তোমাদেরকে জানতে হবে, অনেক সময় তোমাদের এটাকে রিটেনে আসে। রেসপিরেটরি কুইনোলস, রেসপিরেটরি কুইনোলস কি? কুইনোলস দ্যাট আর ইফেক্টিভ এগেইনস্ট কমন রেসপিরেটরি প্যাথোজেনস। রেসপিরেটরি প্যাথোজেন কি কি আছে তোমরা জানো? একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মাইকোপ্লাজমা নিউমোনি, ক্লামাইডিয়া, লিজিওনেলা এন্ড হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা। এগুলো হচ্ছে রেসপিরেটরি প্যাথোজেনস। তাহলে কুইনোলস দ্যাট আর ইফেক্টিভ এগেইনস্ট কমন রেসপিরেটরি প্যাথোজেনস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মাইকোপ্লাজমা নিউমোনি, তারপর হচ্ছে ক্লামাইডিয়া নিউমোনি, লিজিওনেলা এন্ড হিমোফিলিয়া। এগুলোর এগেইনস্টে যারা কাজ করে তাদেরকে বলা হয় রেসপিরেটরি কুইনোলস। এই রেসপিরেটরি কুইনোলস কি কি আছে? রেসপিরেটরি কুইনোলস কারা কারা? এটা হচ্ছে লিভোফ্লক্সাসিন, তারপর হচ্ছে গ্যাটিফ্লক্সাসিন, তারপর হচ্ছে স্পারফ্লক্সাসিন, জেমিফ্লক্সাসিন এন্ড মক্সিফ্লক্সাসিন। এরা হচ্ছে রেসপিরেটরি কুইনোলস। কি কারা কারা আছে? লিভোফ্লক্সাসিন, গ্যাটিফ্লক্সাসিন, স্পারফ্লক্সাসিন, জেমিফ্লক্সাসিন এন্ড মক্সিফ্লক্সাসিন। আমি যেহেতু বলছি যে রেসপিরেটরি কুইনোলস, তাহলে জানতে হবে যে এদের ইউজটা কোথায়? মেইনলি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে। এন্ড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কয় ধরনের হতে পারে? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কোনগুলো? অনেক সময় তোমাদেরকে বলা হয় যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কি কি? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কি কি আছে তোমরা জানো? যে অ্যাকুট ফ্যারিঞ্জাইটিস, তারপর হচ্ছে টনসিলাইটিস, তারপর সাইনোসাইটিস, তারপর ওটাইটিস মিডিয়া এন্ড হচ্ছে ব্রঙ্কাইটিস। এগুলো হচ্ছে কি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে কি কি আছে? অ্যাকুট ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, ওটাইটিস মিডিয়া এন্ড হচ্ছে গিয়ে সাইনোসাইটিস, ব্রঙ্কাইটিস। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন মেইনলি হচ্ছে নিউমোনিয়া। এই নিউমোনিয়াটা অনেক ভাবে হতে পারে, ইমিউনিটি অ্যাকর্ড হতে পারে, তারপর ব্রঙ্কো নিউমোনিয়া হতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে রেসপিরেটরি ফ্লুরোকুইনোলস বা রেসপিরেটরি কুইনোলস এর ইউজ। একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আর হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে আমরা রেসপিরেটরি কুইনোলস কারা কারা? রেসপিরেটরি কুইনোলস হচ্ছে গ্যাটিফ্লক্সাসিন, স্পারফ্লক্সাসিন, জেমিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন। ঠিক আছে, এগুলো হচ্ছে রেসপিরেটরি ফ্লুরোকুইনোলস। এগুলো হচ্ছে রেসপিরেটরি ফ্লুরোকুইনোলস। এটাই মেইনলি তোমাদের হচ্ছে কুইনোলস এন্ড হচ্ছে গিয়ে ফ্লুরোকুইনোলস। এখানে বেশি কিছু নাই তোমাদের। ঠিক আছে, আর তাহলে আমরা কুইনোলস এন্ড ফ্লুরোকুইনোলস মোটামুটি টাচ করলাম। এখানে ফ্লুরোকুইনোলস এর আমরা হচ্ছে গিয়ে ফ্লুরোকুইনোলস ক্লাসিফিকেশন করলাম: ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। ফার্স্ট জেনারেশনে আমরা কি পড়ছিলাম? নর্ফ্লক্সাসিন। সেকেন্ড জেনারেশনে পড়ছি সিপ্রোফ্লক্সাসিন, পারফ্লক্সাসিন, ইনোক্সাসিন, ওফ্লক্সাসিন, লোমি। আর থার্ড জেনারেশন মেইনলি হচ্ছে লেভোফ্লক্সাসিন। আর আমরা পড়ছি গ্যাটিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, স্পারফ্লক্সাসিন, ট্রোবাফ্লক্স। তারপর আমরা ফ্লুরোকুইনোলসের মেকানিজম অফ অ্যাকশন পড়ছি। মেকানিজম অফ অ্যাকশন ডিএনএ সিনথেসিস ইনহিবিটর দুই ভাবে কাজ করে, একটা টোপোআইসোমারেজ 2 এনজাইমকে ইনহিবিট করে আর টোপোআইসোমারেজ 4 এনজাইমকে ইনহিবিট করে। এইভাবে ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করে। তারপর আমরা ফ্লুরোকুইনোলসের ইন্ডিকেশনস পড়ছি। ইন্ডিকেশন কোথায় কোথায়? ইউটিআই, তারপর হচ্ছে গিয়ে এন্টারিক ফিভার, তারপর হচ্ছে অ্যাকুট ব্যাসিলারি ডিসেন্ট্রি, বোন এন্ড সফট টিস্যু ইনফেকশন, গনোকক্কাল ইনফেকশন, তারপর multi-drug resistance, intra-abdominal respiratory tract infection. First effect করছি and contraindications করছি, এমন কিছু ড্রাগ ইন্টারেকশন। ঠিক আছে, আর আমরা সাথে রেসপিরেটরি কুইনোলস পড়লাম। ঠিক আছে, হ্যাঁ, এইটাই মোটামুটি তোমাদের কুইনোলস এন্ড ফ্লুরোকুইনোলস। তোমাদের আর কিছু জানার আছে? হ্যালো হ্যালো, এটাই তোমাদের মোটামুটি। হ্যাঁ না ম্যাডাম, হ্যালো, শোনা যাচ্ছে ম্যাডাম? আচ্ছা, এরপরে তোমাদের কি অ্যান্টিব্যাকটেরিয়াল কি কি পড়ানো হচ্ছে? আর সারটা আছে? হ্যাঁ,
অ্যান্টিটিউবারকুলার স্যার কি পড়াচ্ছে? হ্যালো, অ্যান্টিটিউবারকুলার অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, জি ম্যাডাম শেষ করে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ শেষ করছে স্যার? আচ্ছা, আমি স্যারের সাথে কথা বলে এরপর কি পড়াবে আমি শুনে নিব। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।